হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। গাইস, আজকে আমি চলে এসেছি শিলাইদহ পদ্মা ঘাটে। পাবনা শহরের অদূরে পদ্মা নদীর তীরে শিলাইদহ ঘাট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান। নদীর এপার থেকে চোখ মেলে তাকালে প্রকৃতির অপরূপ শোভা মণ্ডিত করে। ওপারে কুষ্টিয়া জেলা আর বিশ্বকবিগুরুর কুটির বাড়ি। স্থানীয়দের আশা, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পাবনাবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র হতে পারে শিলাইদহ ঘাট। বর্ষায় থই থই পদ্মার পাড়ি, আঁকাবাঁকা নদীর গতিধারা আকর্ষণীয়। শরতে নদী তীরে ও নদীর মাঝে জেগে থাকা চরে কাশফুল ফোটে। পদ্মার বুকে ডিঙ্গি ও ইঞ্জিন চালিত নৌকায় চড়ে বেড়ান ভ্রমণ পিয়াসীরা। নৌকায় চলে বাউল গান, নদীকে পিছনে রেখে রক্তিম সূর্য ডুবে যাওয়ার ক্ষণকে সেলফি ধরে রাখতে মেতে ওঠেন অনেকে। গাইস, আজকের এই ব্লগে আমরা শিলাইদহ ঘাটের পদ্মা নদীর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব এবং সেই সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়া জেলায় অবস্থিত সেই কুটি বাড়িতে কিছু ফটোচিত্র আপনাদের সামনে তুলে ধরব। আমি এখন সেই নদীর সৌন্দর্য উপভোগের জন্য নৌকা ঘাটে অবস্থান করতেছি এবং এখান থেকে নৌকার মাধ্যমে আমি নদীর সৌন্দর্য উপভোগ করব এবং নদীর ওই পারে কুষ্টিয়া জেলার রবীন্দ্রনাথের সেই কুটির বাড়ি আপনাদের দেখতে নিয়ে যাব। নৌকার মাধ্যমে নদীর ওই পারে যাতায়াতের জন্য আপনাকে গুনতে হবে 40 টাকা পার ব্যক্তি। নদীপথে ভ্রমণের এই সৌন্দর্যটি খুবই মনোরম পরিবেশকে আরো বেশি উচ্ছ্বাসিত করে থাকে। আমি নদী ভ্রমণ অনেক বেশি উপভোগ করি এবং এই নদী ভ্রমণটিও ঠিক সেইভাবেই আমাকে অনেক আনন্দ দিয়েছিল। বাংলাদেশ একটি বদ্বীপ। বাংলাদেশে রয়েছে অসংখ্য নদ নদী এবং এই নদ নদীগুলো বাংলাদেশের সৌন্দর্যকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ একটি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তাদের কবিতা বা গীতিকার অথবা তাদের বিভিন্ন আনুষঙ্গিক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের অপরূপ সৌন্দর্যটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। সেই সাথে পদ্মা, মেঘনা, যমুনা আমাদের এই বাংলাদেশের সৌন্দর্যকে আরো বিশ্বের মুখে অনেক বেশি সুনামিত করেছে। নদীপথে এই ভ্রমণের সময় আমার একটি স্মৃতি মনে পড়ে গেল, যখন নাকি শৈশবে আমরা ভূগোল ক্লাসে পড়েছিলাম পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি এবং 1 ভাগ মাটি। এই নদীপথে ভ্রমণের ফলে বোঝা যায়
বা আমি অনুভব করতে পেরেছিলাম যে সত্যি পানির পরিধি এবং পানির পরিমাণ ছিল অনেক বেশি। দীর্ঘ ৩০ মিনিট নৌকা ভ্রমণের পর আমরা চলে আসলাম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কুষ্টিয়া জেলার পদ্মা ঘাটে। ঘাট থেকে উপরে উঠতেই চোখে পড়বে একটি হোটেল এবং ২০০ মিটার হাঁটার পরেই আপনারা সিএনজি স্টেশনে চলে আসতে পারবেন এবং তার মাধ্যমে রবীন্দ্রনাথের কুটির বাড়ি। চলে আসলাম শিলাইদহ কুটিবাড়ি মোড়ে। সেই ৩ মাথা মোড় হইতে সামনে এগোলে আপনারা উপভোগ করবেন বিভিন্ন কুটির শিল্প, সেই সাথে রয়েছে বিভিন্ন স্মৃতি বিষয়ক কিছু চিত্র এবং কিছু সিগনিফাই ম্যাটেরিয়ালস। কুটির বাড়িতে আসলে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, বিখ্যাত কুলফি মালাই অবশ্যই ট্রাই করে দেখবেন, যা নাকি কুষ্টিয়ার বিশ্ব বিখ্যাত। কুটিবাড়ির পাশে রয়েছে শিশুদের বিনোদনের জন্য কিছু খেলনা সামগ্রী, সেখানে উপভোগ করতে পারে শিশুরা। টিকিট কাটার ক্ষেত্রে রয়েছে কয়েকটি ক্যাটাগরি। ভিজিটরদের জন্য রয়েছে ৩০ টাকা, ফরেন বিদেশিদের জন্য রয়েছে ২০০ টাকা এবং স্টুডেন্ট শিশুদের জন্য ১০ টাকা বরাদ্দ রয়েছে। প্রবেশে প্রথমেই চোখে পড়বে একটি মুক্ত মঞ্চ এবং অপোজিট সাইড রয়েছে একটি লাইব্রেরি। আপনি চাইলে সেই লাইব্রেরিতে কিছু সময় অতিক্রম করতে পারবেন। ভিতরে রয়েছে গীতাঞ্জলি এবং রণতরী নামে দুইটি কুষ্টিয়া পরিষদ। পাঠ্য বইয়ের মেন বস্তু হয়ে থাকে পাঠ্যসূচি।
এবং পাঠ্যসূচি ছাড়া একটি অধ্যায় বা একটি পর্ব বের করা খুবই কঠিন হয়ে পড়বে। তাই ভ্রমণের ক্ষেত্রেও একই পরিমাপ বা একই নিয়ম অনুসরণ করা প্রয়োজন। আপনি সেখানে নতুন, তাই আপনার সেই পর্যটক মানচিত্রগুলো অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রবীন্দ্রনাথ কুটির বাড়ির সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে, এগুলো পড়ে নিতে পারেন সময় নিয়ে। এবং জরুরি ক্ষেত্রে কুমারখালী থানা বা পর্যটন পুলিশ পোস্টের নাম্বারগুলো আপনারা তুলে রাখবেন, যাতে করে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের বিভ্রান্তিকর পরিবেশে পড়লে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন। Now look here where I'm standing. Take my head apart. It's borderline chaos with an inch of salt. While the seven মেন গেটে প্রবেশের পর ভিতরে দেখতে পারবেন সবুজের সমারোহ। চারিদিকে রয়েছে সারি সারি গাছ, সুন্দর সবুজ ঘাস, পরিষ্কার মেঘ এবং পাশে রয়েছে একটি সিকিউরিটি গেস্ট হাউস এবং রয়েছে কিছু উপজেলা কর্তৃক কিছু পানি। কুটির বাড়ি এরিয়াতে যে কোনো ধরনের ড্রোন ক্যামেরা চালানো সম্পূর্ণভাবে নিষেধ, তাই সবার সেই দৃষ্টি রাখা উচিত। if I could, I would get myself out this mess. If I could, I would get myself out this madness. If I could, I would get myself out this mess. If I could, I would get myself. ঠাকুর পরিবারের জমিদারির সময়ে এই বিল্ডিংটি কালার ছিল সাদা। পরবর্তীতে বাংলাদেশ সরকার স্বাধীনের পরে এই ভবনটির রং করেন লাল। এখন আপনাদের আমি কুটির বাড়ির মেন ভবনের চারদিকে কি রয়েছে এবং কোথায় কি কবিতা এবং কি বাসস্থান রয়েছে সেইগুলো সম্পর্কে এখন আপনাদেরকে দেখাবো এবং জানাবো। শিলাইদহ গ্রামের পূর্বের ইতিহাস। পূর্বের নাম ছিল খোরশেদপুর। 1850 সালের দিকে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যখন এই গ্রামটি কিনে নেয়, তার পূর্বের নাম ছিল নীলকুঠি। শেলি নামের একজন নীলকর এটি নির্মাণ করেছিলেন বলে প্রচলিত আছে। গ্রাম ঘেঁষে চলা গড়াই এবং পদ্মা নদীর মিলিত প্রবাহের ফলে গভীর একটি দ্রোহ বা ঘূর্ণিঝড় থেকে গ্রামটি শেলিদহ নামে পরিচিত। এরপর কালের বিবর্তনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি গ্রাম শিলাইদহ। পদ্মা নদীর কোল ঘেঁষে গ্রামটির পূর্ব নাম কসবা। রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। এখানে তিনি 1901 সালে পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এই সময় এখানে বসেই তিনি রচনা করেন বিখ্যাত তার গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি ইত্যাদি।
গীতাঞ্জলি কাব্যের অনুবাদ কাজও শুরু করেন। এখানে রবীন্দ্রনাথ সাথে দেখা করতে এসেছেন জগদীশ চন্দ্র বসু, দ্বিজেন্দ্রনাথ রায়, প্রমোদ চৌধুরী সহ নানা অনেক ব্যক্তিবর্গ। এই বৃক্ষরাজিগুলোর সাথে রবীন্দ্রনাথের বিভিন্ন স্মৃতি এবং ঐতিহাসিক অনেক কিছুই মিশে রয়েছে। আজও সেই বৃক্ষগুলো রয়ে গেছে, কিন্তু আজ আমাদের মাঝে নেই সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি দিয়ে গেছেন আমাদের অসংখ্য গান, নৃত্য, কবিতা, গ্রন্থ, কাব্য, উপন্যাস এবং আরও অনেক কিছু। সেই সাথে দিয়ে গেছেন চিত্রশিল্প। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভুবনে থাকার ইচ্ছে ছিল দীর্ঘদিন। তিনি একটি কবিতায় তার মনের ভাব প্রকাশ করেছেন। সেই কবিতা হচ্ছে প্রাণ। মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই সূর্য করে এই পুষ্পিত কামনে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধরাই প্রাণের খেলা চির তরঞ্জিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলোয়। তাই যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভে যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতে কুসুম ফোটায়, হাসি মুখে নিয়ে ফুল তারপরে হাই, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকার একটি প্রয়াস প্রকাশ করেছিলেন। কবি সত্যি ঠিক মরে গিয়েও আমাদের মাঝে বেঁচে রয়েছেন তার কবিতা এবং বিভিন্ন কাব্যের মাধ্যমে। এই পুকুরের পাড়ে রবীন্দ্রনাথ ঠাকুর বসে বিভিন্ন কবিতা লিখতেন। কিন্তু সেই সময়ে এই পুকুরের গভীরতা এবং সৌন্দর্য আরো অনেক বেশি বর্ধিত ছিল এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী মহোদয়গণ বিভিন্ন বৃক্ষ রাজি রোপণ করেছিলেন। ছবি তোলা নিষেধাজ্ঞা থাকায় আপনাদের হয়তো বা ভেতরের ছবি পুরোপূর্ণ ডিটেলভাবে দেখাতে পারবো, সেই জন্য আপনাদের নিকট আন্তরিকভাবে দুঃখিত। রবীন্দ্রনাথের সেই ছিন্ন পত্র, সেই সময়ে ঘাস কাটার মেশিন,
রবীন্দ্রনাথের ব্যবহৃত 8 কোণা বিশিষ্ট টেবিল। পানি পরিশোধন করার একটি যন্ত্র। রবীন্দ্রনাথের কিশোর থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত ছবি। রবীন্দ্রনাথের ব্যবহৃত হাত পালকি এবং রয়েছে বড় দুইটি বিভিন্ন ব্যবসার কাজে ব্যবহৃত পালকি। রবীন্দ্রনাথের খাজনা আদায়ের টেবিল এবং পাশে রয়েছে সেই সোনার তরী স্বরূপ একটি বোট। রবীন্দ্রনাথের ব্যবহৃত সেই খাট। রবীন্দ্রনাথের ব্যবহৃত মেটাল বোট। কুটির বাড়ির মেন টপ ছাদ হতে এরকম সুন্দর একটি ভিউ আপনি উপভোগ করতে থাকুন। আমার বুঝতে অনেক কষ্ট হচ্ছে। এটি কি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো লিখিত কাটা কিবা কোনো অন্য কোনো সংশোধনীয় কোনো চিত্র কিনা? কুটির বাড়ির ভিতরের ইন্টেরিয়র ভিডিও এইটুকু। এখন আমি দেখাবো সেই লাইব্রেরি এবং
লাইব্রেরিটি বন্ধ থাকায় আপনাদের তেমন কোনো স্পষ্ট কিছু দেখাতে পারলাম না। কুলফি মামার কাছে গেলাম এবং কুলফি খাওয়ার জন্য। ছোটটি 40 টাকা এবং বড়টি 60 টাকা। দেখুন কিভাবে কুলফি দেওয়া হয় বা প্রসেস করা হয়। এই পর্যটন ভ্রমণটাকে আরো অনেক বেশি মজাদার করে দিয়েছিল। তো গাইজ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।